আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। সন্ধ্যায় এই গাজীপুরের কোন এক চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। ৩-৪টা মোটরসাইকেলে এসে ১০-১২ জন এসে তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। আহারে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। কারণ সে গাজীপুরে আসছিল, যে গাজীপুরের জুট ব্যবসা, এটা আপনারা জানেন, একটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত। এখানে বেশ চাঁদাবাজি হয়। তো হাসনাত আব্দুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল। অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর, যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে, প্রেসার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে, হাসনাতকে চাঁদা দিতে হবে। এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপরে এমনি বিলা ছিল, সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার পায়া, গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। তবে এইসব ছাত্র সমন্বয়ক সম্পর্কে এই যে মৌলানা আব্বাসী এত চমৎকার করে বলেছেন, আমরা এই মৌলানা আব্বাসীর কথাগুলো একটু শুনি। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে, সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি। আমরা কি দেখছি? হাদি হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে, হত্যাকাণ্ডই বলা যায়। তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়, একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত। আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে 40 কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক, সব মিলিয়ে 40 কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে। পাশাপাশি তার এখানে ম্যাগাজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয়, কারণ এই ধরনের 40 কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয়। এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। এখন তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয় কি জানেন? যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে। যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল, খুনি ফয়সাল, এটি বলা হচ্ছে গণমাধ্যমে, বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন। এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না। যদি ধরে নেই যে সে চলে গেছে, যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসাসিনেশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের
পরিকল্পনার অংশ বিশেষ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে, এখানে ঘটনা ঘটাবে, তার একটা বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে, ছক থাকবে, এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে, করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে। একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এর পরদিন সে দেশ ছেড়ে চলে যাবে, তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে? আপনার দিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সে ঘটনা ঘটিয়েছে, সেই বন্দুক কিভাবে পেল, আগ্নেয়াস্ত্র কীভাবে পেল, সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি, তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে, হাদি কোথায়, তার মুভমেন্ট, সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে, করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে। এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টাতে হয়নি, তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে। সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আজকে কেন আমি কথাগুলি বলছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। এ কথা তিনি কদিন আগেও বলেছেন। আইজিপি এবং বিশেষ করে কমিশনার, পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই, কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেষ্টনীতে থাকেন, সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সেই ধরনের নিরাপত্তা দিতে পারেননি। আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন। পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি, আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ, খুব একটু হাবলা টাইপের, ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে। এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব খোদা বক্স চৌধুরী। এই খোদা বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয়, আগে অভিযোগ দিবে, পুলিশ ইয়ে করে এরপরে অভিযোগ প্রমাণিত হলে এরপরে মামলা নেবে। তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে, কোনোভাবে কারো ব্যাপারে, কোনো অপরাধীর ব্যাপারে, অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না। মামলা করার পর কি হয়, পুলিশ একটা হালকা ধারা দিয়ে, এখানে অনেক কিছু হয় পেছনে, আমার কাছে অনেক খবর আছে, আমি আর বলতে চাই না। স্টিল উই আর উই আর মনিটরিং অল দিস থিংস। আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব। পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপরে দেখা যাচ্ছে যে আদালতে পাঠায়, আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয়, কারণ আদালতের তেমন কিছু করার থাকে না। মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন, সম্মানিত আইনজীবীরা, তারা আবার এটাকে ব্যবস্থা করে। এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে। সিন্ডিকেট। আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে না, আমার সাথে চ্যালেঞ্জ করুন। আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। সারা বাংলাদেশে এভাবে চলছে, ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা, কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এই ধরনের ধারা দিয়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে। এতে হয়েছে কি, কোনো অপরাধী আর জেলে থাকেনি, কারাগারে থাকেনি, শাস্তি পায়নি, তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে, টাকার বিনিময়ে তারা নিজেদের একটা শক্ত ঘাঁটি গেড়ে তারা এই ধরনের অপরাধ কাণ্ডকে সহজে তারা বাস্তবায়ন করতে পারছে। পাশাপাশি আমি আরেকটি ডিসক্লেইমার দিয়ে রাখি যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল হাদির খুনি ফয়সাল এখনো পর্যন্ত দেশেই রয়েছে। যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনও কেন গ্রেপ্তার করা হলো না? সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আছে, বাংলাদেশের কানায়
কানায় মানে আমি মনে করি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেয়ে রেখেছে, তাহলে কেন তাকে ধরতে পারো না এখনো পর্যন্ত? যদি বিদেশে চলে যায়, যদি ভারতে চলে গিয়ে থাকে, তাহলে এই দায়ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা এই যে বিজিবির প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ, কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউই এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার পাবার সুযোগ নেই, কোনোভাবেই না। এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর যদি দেশে থেকে থাকে তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দেশ ছেড়ে চলে গেছে, এই ধরনের কথা বললে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে তারা এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচণ্ড রকম ধাক্কা খাবে। আমরা আরেকটু শিওর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সে কি আসলে চলে গেছে কিনা। আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেই জানানো উচিত, তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে। কিন্তু হুট করে মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেকডাউন হয়ে যাবে, কারণ তাদের কাছে মনেই হবে যে তা খুঁজে লাভ কি, সে তো চলেই গেছে, অথচ হতেও পারে সে রয়ে গেছে। আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত ইনফরমেশনের উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহূর্তে অন্তত পক্ষে, কারণ আমাদের সকলের গোল উদ্দেশ্য একই, যে কোনো সে যে দলেরই হোক খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এতে আমরা কে জুলাইয়ের পক্ষের, কে বিপক্ষের, কে ৭১-এর পক্ষের বিপক্ষে এগুলি না, যে কোনো দলের যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করবই, এটা সম্মিলিতভাবে কালেকটিভলি সবার এটা দায়িত্ব। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার দায়ে পদত্যাগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, কমিশনার সাহেব, জানি না এটার মধ্যে কতটুকু ওনার দায়িত্বহীনতা রয়েছে, যতটুকু জানি উনি সক্রিয়তার সাথে কাজ করার চেষ্টা করেন, এবং বিশেষ করে খোদা বক্স চৌধুরী সাহেব, আপনি স্টেপ ডাউন, জাস্ট স্টেপ ডাউন। You are not capable to run this kind of duty. You already failed. You proved you already failed. Please step down. আপনার কারণে আমাদের দেশের ১২টা বেজে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আপনি আগের তুলনায় আগের চেয়েও অনেক খারাপ করে ফেলছেন। জাস্ট স্টপ। আপনার কথায় চলবে না। বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আমাদের এই ১৮ কোটি মানুষকে অরক্ষিত রেখেছেন। এখন এটা শেষ হওয়া উচিত। বলে দিলাম, আপনাকে দায় নিতে হবে। আপনি ছুপা রুস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে। আপনি পুলিশ বাহিনীকে মানে যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই। আরে পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে? প্লিজ স্টেপ ডাউন। আপনারা যদি লোভী না হন, আপনারা যদি ক্ষমতা লোভী না হন, তাহলে কয়েকজন স্টেপ আপনাদের পদত্যাগ করে প্রমাণ করুন যে আপনারা লোভের জন্য নন, আপনার ক্ষমতার লোভী নন। পরিবর্তনের পর আপনারা যে কোনো ধরনের ত্যাগ করতে রাজি আছেন। ওকে, আমরা কোনো সুবিধা নেইনি, অনেক ভূমিকা রেখেছি, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, হালকাভাবে নেবেন না। আপনারা এমন কোনো ভূমিকা রাখেন নেই যে আপনাদেরকে সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে, কোনো দরকার নেই। আজ আছেন কাল নাই, বাট আমরা বুলেটের সামনে কথা বলেছি আজকে, কালকেও বলবো। এভাবে আমরা করে আসছি। সুতরাং প্লিজ অতিরিক্ত হওয়ার আগে স্টেপ ডাউন। মহান বিজয়ের মাস ডিসেম্বর চলছে, অথচ দৃশ্যটা অদ্ভুতভাবে উল্টো মনে হয় আমার কাছে। 10ই ডিসেম্বর আওয়ামী লীগ 3 দিনের কর্মসূচি দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা এবং ডক্টর ইউনূসের অবৈধ দখলদার সরকার থেকে সরে দাঁড়ানো, শেখ হাসিনা এবং তার পরিবার বিরোধী প্রশাসনের রায় বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে 11 তারিখে মশাল মিছিল, 12 তারিখে জুম্মার পর বিক্ষোভ, 13 তারিখে সকাল সন্ধ্যা লকডাউন। কিন্তু এর বাইরে গোটা দেশে এক অস্বস্তিকর নীরবতা। মুক্তিযুদ্ধপন্থী অন্য কোনো দল নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারও নয়,
কেউই ডিসেম্বরকে সামনে রেখে বিজয়, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রশ্নে কোনো জাতীয় কর্মসূচি ঘোষণা করেনি। শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তার ওই বিমান থেকে লাফ দেওয়া বালক, তাদেরকে সেনাবাহিনীর র্যাঙ্ক পরিয়ে তাদেরকে বিমান থেকে লাফ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা নাকি সবচেয়ে বড় আয়োজন 16 ডিসেম্বর পালনের। যে মাসটি আমাদের গর্বের, সেই মাসে রাষ্ট্রের আচরণ যেন লজ্জার গোপন সংকোচে ভরা। ইউনূস সরকারের লোকজন বরং উল্টো কাজ করছে। মুক্তিযুদ্ধকে নিয়ে টিভি স্টুডিও, সামাজিক মাধ্যম আর ক্ষমতার অলিন্দে প্রকাশ্য ব্যঙ্গ করছে, বিজয় দিবসকে ছোট করছে, 16 ডিসেম্বরকে ঘিরে থাকা প্রতীক আর আবেগকে হেয় করছে। টানা 2 বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ, অজুহাত নিরাপত্তা ঝুঁকি। কিন্তু যে সরকার বিদেশি সমর্থন আর জঙ্গি গোষ্ঠীর সহায়তায় সহিংস কু করে ক্ষমতা দখল করেছে, তাদের জন্য 16 ডিসেম্বর মানে পাকিস্তানের আত্মসমর্পণের স্মৃতি নতুন করে জেগে ওঠা। যারা আদর্শিকভাবে পাকিস্তানের ধারাবাহিকতা এসেছে, তারা কেনই বা পাকিস্তানের পরাজয়ের দিন উদযাপন করবে বলুন? তাই অনুষ্ঠান বন্ধ। এটা শুধু একদিনের কুচকাওয়াজ বাতিল নয়, এটা প্রতীকীভাবে সেই পরাজয়ের স্মৃতি থেকে সরে দাঁড়ানো। টেলিভিশনের পর্দা থেকে বিজয়ের গান উধাও, শহর জুড়ে লাল সবুজ পতাকার উচ্ছ্বাস হারিয়ে গেছে। মানুষ পতাকা তুলতেও ভয় পায়, যেন দেশ আরেকবার দখল হয়ে গেছে, এবার রাজাকার ও তাদের উত্তরসূরিদের বর্ণবহুল জোটের হাতে। জুলাইয়ের সহিংস কুর লক্ষ্য তাই কেবল ক্ষমতা দখল ছিল না, ছিল ইতিহাস দখল। এর সবচেয়ে নগ্ন প্রমাণ 47তম বিসিএস এর প্রশ্নপত্রে, যেখানে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ আর পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো অসাবধানতাবশত শব্দচয়ন নয়, এটা পরিকল্পিত বিষ প্রয়োগ। ধীরে ধীরে নতুন প্রজন্মের মগজে ঢোকানোর চেষ্টা যে কে মুক্তিযোদ্ধা, কে ছিল রাজাকার, কে ছিল ঘাতক, কে ছিল শহীদ, এসব নাকি আর স্পষ্ট নয়। আজ প্রশ্নপত্রে শব্দ বদলাচ্ছে, কাল বদলাবে পাঠ্য বই। তারপর দিন বলা হবে এটা আসলে গৃহযুদ্ধ ছিল, পাকিস্তান ভাঙা ভুল ছিল। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে সেই বড় প্রশ্ন, রিসেট বাটন চেপে যাদের হাতে দেশ, তারা আসলে কি করতে চায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে? আর কতদূর যেতে চায় ইতিহাস বিকৃতির এই পথে? বিষয়টি নিছক শব্দচয়ন হিসেবে দেখবেন না, এটা বাংলাদেশের জন্ম বৃত্তান্তে হাত দেওয়ার চেষ্টা। বিসিএস প্রশ্নপত্রে হঠাৎ দেখা গেল মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ, আর পাকিস্তানি হানাদার বাহিনীকে বলা হচ্ছে দখলদার বাহিনী। শব্দ দুটো এক হলেও সমস্যা ছিল না, সমস্যা হলো এগুলো প্রয়োগ করা হচ্ছে এমন এক রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে গত 1 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত একই সুর বাজছে। মুক্তিযুদ্ধ নাকি অতিরঞ্জিত, শহীদদের সংখ্যা নাকি বানানো, আর বঙ্গবন্ধুর নেতৃত্ব নাকি মিথ্যের উপর দাঁড়ানো। এই পরিবেশে ভাষার এই ছোট পরিবর্তনকে নিরীহ বলা যাবে না, বরং এটি সেই নতুন রাজনৈতিক প্রকল্পের অংশ যা ক্ষমতার রিসেট বাটন চাপার মুহূর্ত থেকে সক্রিয় রয়েছে। পরিস্থিতির সূত্রপাত আসলে কথিত অভ্যুত্থানের পর থেকেই। আওয়ামী লীগের পতনের পর খুব দ্রুত এমন এক বয়ান জায়গা করে নিল যা বাংলাদেশের অস্তিত্বের মেরুদণ্ডকেই লক্ষ্য করে। পুরনো রাজনৈতিক প্রতিহিংসা, পাকিস্তানপন্থী দলগুলোর বহুদিনের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর চাপা ক্ষোভ সব একসঙ্গে এসে ঢুকে পড়ল জনপরিসরে। আর এই শূন্যতার সুযোগ নিয়ে ইতিহাসকে নতুন কাঠামো বানানোর প্রক্রিয়া শুরু হলো। যে জায়গায় একসময় মুক্তিযুদ্ধ ছিল জাতির একমাত্র অভিন্ন গর্ব, অর্জন, সেখানে এখন প্রশ্ন তোলা হচ্ছে মুক্তিযুদ্ধ আদৌ হয়েছিল কিনা, কিংবা থাকলেও হলেও তা নাকি ছিল সীমান্তের 2 দেশের যুদ্ধ, বাঙালির স্বাধীনতার লড়াই নয়। এই নতুন ন্যারেটিভের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা তথ্য নয়, সন্দেহ তৈরি করে। তারা দাবি করছে শহীদ কয়েক হাজারের বেশি নয়, অথচ আমরা জানি যুদ্ধ শুরুর মাত্র 4 মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় লিখে দিয়েছিলেন লাখ লাখ মানুষ খুন হয়েছে। এরপরে আরো 8 মাস চলল নির্বিচার গণহত্যা। যুদ্ধের মাঝামাঝি সময়ে মাওলানা ভাসানী 10 লাখ মানুষের মৃত্যুর কথা বলেছেন। স্বাধীনতার পর দিন না যেতেই দেশি বিদেশি পত্রিকার শিরোনামে উঠে এলো 30 লাখ নিহতের কথা, কবিদের লেখায় উঠে এলো লাখো লাশ। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, এগুলো সময়ের দলিল। তারপরও আজ বলা হচ্ছে সবটাই নাকি অতিরঞ্জন, সবই নাকি আওয়ামী বয়ান। এই বয়ান কারা ছড়াচ্ছে সেটা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। এরা সেই পরাজিত শক্তির উত্তরসূরি যারা 1971 সালেই
মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছিল ভারতীয় ষড়যন্ত্র হিসাবে। আজ এই প্রচারণা আবার মাথা তুলছে। শুধু মাথা তোলাই নয়, রাষ্ট্রের নীরবতা কিংবা কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ প্রশ্রয়ে তা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। বিসিএস প্রশ্নপত্র তাই নিছক একটি ভুল নয়, বরং এটাই সেই রাজনৈতিক পরিকল্পনার অফিসিয়াল রূপ। এর উদ্দেশ্য খুব স্পষ্ট, মুক্তিযুদ্ধকে যুদ্ধ নয়, গন্ডগোল বলা, প্রতিরোধ বলা, পাকিস্তানি বাহিনীকে দখলদার বলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ৭১ আর স্বাধীনতা যুদ্ধ হিসাবে না হয়। ভাষা বদল মানে ইতিহাস বদল, এ খুব পুরনো কৌশল। আর নতুন কৌশল হলো ইতিহাসকে বিচ্ছিন্ন করে তুলে ধরা, সন্দেহ তৈরি করা, তারপর সেই শূন্যস্থানে নতুন কাহিনী বসানো। এ খেলাই চলছে। শুধু পাঠ্যপুস্তক কিংবা প্রশ্নপত্র নয়, মিডিয়াতেও দেখা যাচ্ছে একই প্রবণতা। এক টেলিভিশন চ্যানেলে একজন আইনজীবী প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন। যিনি প্রতিবাদ করলেন সেই উপস্থাপকই ট্রলের নিশানায় পরিণত হলেন। সেই চ্যানেল আবার সেই তথাকথিত অভ্যুত্থানের সময় বিপ্লবীদের মুখপত্রের মতো কাজ করেছিলেন। সেই চ্যানেলেই বঙ্গবন্ধু অবমাননার জন্য মঞ্চ তৈরি করা হলো। এতে স্পষ্ট হয় এরা কোনো আকস্মিক দুষ্টুমি করছে না, এরা সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। এই সবকিছুর কেন্দ্রীয় শব্দটি হলো রিসেট। ক্ষমতায় বসেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বললেন, স্টুডেন্টরা রিসেট বাটন চাপ দিয়েছে, অতীত মুছে গেছে। ব্যাখ্যা পরে যাই হোক, প্রথম ঘোষণায় যথেষ্ট বুঝিয়ে দিয়েছিল এই সরকারের মানসিকতা কি, ইউনূসের মানসিকতা কি। রিসেট মানে যেন ৭১-এর ইতিহাস গুটিয়ে নেওয়া, মুছে দেওয়া যায়, যেন বাংলাদেশের জন্মের উৎস বদলে ফেলা যায়। তাই শেষ পর্যন্ত জনমনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ছিল যে রিসেট বলতে তারা বাংলাদেশকে ৭১-এর আগের অবস্থায় ফেরত পাঠাতে চায়। অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম, তাতে তো তাই মনে হয়। কেননা রিসেট তো সেটাই করে, সব মুছে দিয়ে প্রথম অবস্থায় ফিরিয়ে নেয়। প্রথম অবস্থা মানে কি? পূর্ব পাকিস্তান। সেই সন্দেহ তো অমূলক নয়, কারণ বছরের পর বছর যাদের রাজনৈতিক লক্ষ্য ছিল পাকিস্তানি ন্যারেটিভ পুনরুজ্জীবিত করা, তারা এখন সরকারের নিকটতম সহযোগী কিংবা তারাই সরকার চালাচ্ছে। এই সন্দেহ আরো জোরালো হয় যখন দেখা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকারের কার্য একেবারেই শূন্য। ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হলো, আগুন লাগানো হলো বারবার, সরকার নীরব। মুজিবনগরের প্রতিটি মুরাল ধ্বংস করা হলো, কোনো তদন্ত নেই। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ জাদুঘর তছনছ হলো, শুধু রাষ্ট্র দেখলো। অথচ একই সময়ে সরকার $৩ বিলিয়ন অস্ত্র কেনার টাকা খুঁজে পেল। অর্থনীতির দোহাই নেই, অগ্রাধিকারই বদলে গেছে। এই অগ্রাধিকারের বদলই বলে দেয় রাষ্ট্র কোন ইতিহাস রাখতে চায় আর কোন ইতিহাস মুছে ফেলতে চায়। এমন বাস্তবতায় শহীদ বুদ্ধিজীবী দিবসও এবছর পরিণত হয়েছে একটি আনুষ্ঠানিক আবেগহীন আচার অনুষ্ঠানে। বুদ্ধিজীবীদের হত্যা ছিল এদেশের বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা। অথচ আজ সেই বুদ্ধিভিত্তিক ভিত্তি রক্ষার প্রশ্নে রাষ্ট্রের কোনো সক্রিয় অবস্থান নেই, বরং যারা প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করছে, মূর্তি ভাঙছে, জাদুঘর পুড়িয়ে দিচ্ছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো জবাবদিহি নেই। এতে যে কেবল শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে আঘাত লাগে তাই নয়, এটা আমাদের রাষ্ট্রবোধকেও প্রশ্নবিদ্ধ করে। এখন দেখা যাচ্ছে এদেশের অংশবিশেষ মানুষ বিজয় দিবস উদযাপন করলেও রাষ্ট্র নিজেই বিজয়ের প্রতীকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ টিকে নেই, পাঠ্যপুস্তকে শব্দ বদলে যাচ্ছে, শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ ছড়ানো হচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আর সরকার সব দেখে যাচ্ছে। এই অবস্থায় বিজয় দিবস আসলে কি বোঝায়? বিজয় কার? পরাজিত শক্তি যখন ইতিহাস নির্ধারণকারী হয় তখন বিজয়ের মানে তো উল্টে যায়, তাই না? তখন বিজয় দিবস হয়ে দাঁড়ায় একটি আনুষ্ঠানিক তারিখ। শরীর আছে কিন্তু আত্মা নেই। জুলাই সন্ত্রাস ছিল একটি ভয়াবহ ঘটনা, একটি ভয়ঙ্কর সত্য, কিন্তু সেই ঘটনার আড়াল দিয়ে যদি কেউ মুক্তিযুদ্ধকে ছোট করে, বঙ্গবন্ধুকে অপমান করে, শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, সংবিধানকে অকার্যকর করে আর রাষ্ট্রের জন্মবৃত্তান্ত পাল্টে দিতে চায়, তাকে আপনি অভ্যুত্থান বলতে পারেন, নতুন বাংলাদেশ বলতে পারেন। সেটিকে বলতে হবে পুরনো পাকিস্তানি ন্যারেটিভের পুনর্জাগরণ, নতুন নামে পুরনো রাজনীতি, অন্য পোশাকে হারানো শক্তির প্রত্যাবর্তন। আজ দেশের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে তা খুব সরল। ইতিহাস নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, এই দুই শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে।
বা এই দুইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ। এর ফলাফল নির্ধারণ করবে ভবিষ্যতের প্রজন্ম কি বলবে, আমরা মুক্তিযুদ্ধের দেশ নাকি আমরা প্রতিরোধ যুদ্ধ নামের একটি অস্পষ্ট সংগ্রামের দেশ। রিসেট বাটন চাপার পর থেকেই এই প্রশ্নটা মূল প্রশ্নে পরিণত হয়েছে। যদি ইতিহাসই রিসেট হয়ে যায় তবে রাষ্ট্র রিসেট হয়ে যাবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর থাকবে না, থাকবে একটি বিকৃত ঐতিহাসিক শূন্যতায় দাঁড়ানো দুর্বল রাষ্ট্র, যার অতীত নেই, আত্মপরিচয় নেই, মর্যাদা নেই। এখন লড়াইটা আসলে ইতিহাস বাঁচানোর, আরো স্পষ্ট ভাবে বললে পরিচয় বাঁচানোর। যে দেশে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ বলা হয় সেখানে মানুষের স্বাধীনতা টেকে না, টেকে শুধু বিভ্রান্তি। আর বিভ্রান্তি থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর রাজনৈতিক কাঠামো, যেখানে সত্যের জায়গা দখল করে নেয় রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত মিথ্যা। বাংলাদেশ সেই পথে যেতে পারে না। যে দেশ তার জন্মের গল্প হারায় সে আর কোনোদিন দাঁড়াতে পারে না। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।